আশা করি তোমরা সকলে ভালো আছো, খুব ভালো করে পড়াশোনা করছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের উপর একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার শুরু করব। ঠিক আছে, দেরি না করে আজকে এই গুরুত্বপূর্ণ চ্যাপ্টারটি শুরু করা যাক। আজ আমি তোমাদের দ্বিপদ প্রক্রিয়া অর্থাৎ বাইনারি অপারেশন চ্যাপ্টারটি পড়াবো। আমরা কোন সেটের এক সম উপাদান কাকে বলে জানব। এক সম উপাদান, এক সম উপাদান একটা সেটের কোনো সেটের আর কি, সেটের এক সম উপাদান যাকে বলা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট। আইডেন্টিটি এলিমেন্ট অফ এ সেট। একটা সেটের আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলে জানব। তো এস হচ্ছে একটি সেট, মনে করো যে শূন্য সেট নয়, তাহলে শূন্য সেট নয় মানে কমপক্ষে একটা উপাদান থাকবে। শূন্য সেট নয় এমন একটি সেট, এমন একটি সেট এস এর উপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া, স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। তো এই স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া এস সেটের উপর সংজ্ঞাত হয়ে রয়েছে। এবারে একটি উপাদান যদি থাকে, যদি সেটের মধ্যে যদি এমন একটি উপাদান ই থাকে, যদি এমন একটি উপাদান এস সেটের মধ্যে থাকে, এমন একটি উপাদান ই বিলংস টু হচ্ছে এস, যে এস সেটের মধ্যে ই একটা উপাদান যদি থাকে, যদি থাকলেও পারে নাও থাকতে পারে, যদি থাকে একটি উপাদান ই বিলংস টু এস, যাতে এ স্টার ই এর সঙ্গে ই স্টার করো, যে উপাদানটা হবে ই এর সঙ্গে এ করো স্টার করে, যে উপাদান হবে সেটা সমান হবে, মানে অর্থাৎ এ আর ই কমিউটেটিভ, এবং সেটা কতর সঙ্গে সমান হবে, ওই এ উপাদানটাই ফিরে চলে আসবে। এ উপাদানটাই যদি ফিরে আসে তাহলে আমরা বলবো ইটাকে বলবো হচ্ছে এস সেটের, ই কে বলা হয়, ইটা কি বলা হচ্ছে এস সেটের হচ্ছে এক সম উপাদান। এস সেটের আমরা এক সম উপাদান বলবো, এস সেটের এক সম উপাদান যদি থাকে এরকম উপাদান। এবং এই যে এ ফর অল এ বিলংস টু হচ্ছে এস সেটের সমস্ত উপাদানের জন্যই ই এর সঙ্গে আমার স্টার দ্বিপদ প্রক্রিয়া, আবার ই এর সঙ্গে স্টার এর সঙ্গে দ্বিপদ প্রক্রিয়া, উল্টো দিকে দ্বিপদ প্রক্রিয়া, সেটা সমান এটা যদি ফিরে আসে তখন তাকে বলা হচ্ছে এক সম উপাদান। সেই ই উপাদানটাকে বলবো এক সম উপাদান। যেমন উদাহরণ দিলে আরো বুঝতে পারবে, ধরো এন সেট, স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যার সেট হচ্ছে 1 2 3 4 5 এইরকম ভাবে। তো এস এইখানে এন সেটের যে কোনো একটি উপাদান এ মনে করো, এ হচ্ছে যে কোনো একটি উপাদান এন সেটের স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ যে কোনো একটি স্বাভাবিক সংখ্যা। তাহলে আর স্টার প্রক্রিয়াটাকে মনে করো গুণ প্রক্রিয়া, স্টার প্রক্রিয়াটা হচ্ছে এটা গুণ। তাহলে এর সঙ্গে যদি কোনো এমন একটি উপাদান থাকে যে এ গুণিত সেই উপাদানটা সমান সেই উপাদান গুণিত এ, এখানে স্টারটা এ সেই জন্য গুণিত হলো, সমান এ হবে। আমরা দেখতে পাচ্ছি যে এর সঙ্গে এমন একটি সংখ্যা এর মধ্যে নিতে হবে যাতে তার গুণফলটা, উল্টো দিকে গুণফলটা সমান হচ্ছে সেই উপাদানটা ফিরে আসে। এখানে দেখতে পাচ্ছি যে 1 হবে, 1, তাহলে একের সঙ্গে 1 আসতে, অর্থাৎ এ গুণিত 1 সমান 1 গুণিত এ সমান হচ্ছে এ। এবং এটা যে কোনো নেই, আমি 1 নিই, 1 গুণিত 1 সমান 1 পাবো, আবার 2 নিলে 2 গুণিত 1 সমান 1 গুণিত 2 সমান 2 পাবো, 5 নিলে 5 গুণিত 1 সমান 1 গুণিত 5 সমান 5 পাবো। তাহলে যে কোনো উপাদান 1 2 3 4 5 এর মধ্যে বা অন্য যে কোনো সংখ্যা নেই কেন, এর মান যাই হোক না কেন তার সঙ্গে একের সোজা দিকে গুণ করো, উল্টো দিকে গুণ করো করে সেই এলিমেন্টটাই ফিরে আসবে। তাহলে এই 1টা হচ্ছে আমরা গুণের উপর এস সেটের বলবো এক সম উপাদান।
অর্থাৎ গুণ প্রক্রিয়াটির উপর হচ্ছে 1 উপাদানটা হচ্ছে আইডেন্টি এলিমেন্ট। এখানে আইডেন্টি এলিমেন্টটাকে ই দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এখানে ই সমান হচ্ছে 1। আবার ধরো স্বাভাবিক সংখ্যার সেট নিলাম, এরপরে আমরা পূর্ণ সংখ্যার সেট যদি নিই, যদি জেডটা হচ্ছে যদি পূর্ণ সংখ্যার সেট হয়, তাহলে জেড ধরো জেড একটা পূর্ণ সংখ্যার সেট, জেডটা হচ্ছে 0 +-1 +-2 +-3 এইরকম ভাবে যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে জেড সেটের উপর তাহলে দেখতে পাচ্ছি যদি স্টার প্রক্রিয়াটা যোগ হয়, স্টারটা আমরা যদি যোগ হয়, স্টার প্রক্রিয়াটা যোগ হয়, তাহলে এর সঙ্গে দেখো 0 যোগ করলে আবার 0 সঙ্গে এ যোগ করলে সেটা এ ফিরে আসবে। তার মানে সোজা দিকে এর সঙ্গে 0 যোগ করো, 0 + a সমান a, যে কোনো 5 + 0 সমান 0 + 5 সমান 5, -5 + 0 সমান 0 + -5 সমান হচ্ছে -5। যে কোনো জেডের যে কোনো উপাদান নাও না কেন, তার সঙ্গে যদি 0 সোজা দিকে যোগ করো বা উল্টো দিকে যোগ করো, তাহলে সেই এলিমেন্টটাই ফিরে আসবে। তাহলে এটা সবার জন্য ঘটবে, এটা এ ফর অল এ বিলংস টু জেড, যে কোনো পূর্ণ সংখ্যার জন্যই এটা ঘটবে। তাহলে আমরা বলতে পারবো যে এন সেটের উপর, এখানে জেড সেটের উপর 0 এলিমেন্টটা হচ্ছে যোগের সাপেক্ষে এক সম উপাদান। আবার যদি জেড সেটের উপর দেখো, যে জেড সেটের উপর আমরা দেখতে পাচ্ছি যে গুণ প্রক্রিয়াটা a গুণিত 1 সমান 1 গুণিত a সমান হচ্ছে a, যদি স্টারটা a হয়, স্টারটা হচ্ছে গুণ হয়, গুণ প্রক্রিয়া হয়, তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে 1 গুণ করো, উল্টো দিকে 1 গুণ করো, সেটা তাহলে একটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, একটা হচ্ছে এক সম উপাদান। কার সাপেক্ষে? না, গুণের সাপেক্ষে। গুণের সাপেক্ষে এক সম উপাদান, তাহলে জেডের আমরা গুণের সাপেক্ষে এক সম উপাদান পাচ্ছি 1, আর যোগের সাপেক্ষে এক সম উপাদান হচ্ছে 0। কিন্তু এন সেটের উপর যোগের সাপেক্ষে এক সম উপাদান পাবো না, তার কারণ এনের ভেতর আমার 0 উপাদানটা নাই। তাহলে 0 উপাদানটা নাই, তাহলে 0-র সঙ্গে যোগ করে বা সোজা দিকে যোগ করে উল্টো দিকে যোগ করে সেই এলিমেন্ট ফিরে আসবে। তাহলে 0 উপাদানটা নাই, তাহলে আমরা যোগের সাপেক্ষে আমরা এক সম উপাদান পাবো না এন সেটের উপর। কিন্তু জেড সেটের উপর এক সম উপাদান হচ্ছে যোগের সাপেক্ষে 0, আর গুণের সাপেক্ষে এক সম উপাদান হচ্ছে 1। তাহলে এক সম উপাদান কোনো সেটের কি পেলাম না, একটি সেট, সেই সেটের মধ্যে যদি কোনো একটি উপাদান ই থাকে, যদি কোনো একটি উপাদান ই থাকে, সেই ই উপাদানটা থাকতেও পারে সেটের মধ্যে, আবার নাও পারে। যদি এমন একটি উপাদান ই থাকে যাতে করে এ স্টার ই সমান হচ্ছে ই স্টার এ, ফর অল এ বিলংস টু হচ্ছে এস, সমস্ত এসের যে কোনো উপাদান এর জন্য যদি ই এমন একটি উপাদান থাকে, যদি এসের মধ্যে একটা উপাদান এমন একটি উপাদান থাকে যাতে এ স্টার ই সমান ই স্টার এ সমান হচ্ছে এ হবে, এবং সমস্তর জন্যই এটা ঘটবে। এর সেটের যে কোনো উপাদানের ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য, যে কোনো উপাদানের সঙ্গে ই এর স্টার করো, উল্টো দিকে স্টার করো, সেটা সেই উপাদানটা যদি ফিরে আসে যদি থাকে, তাহলে সেই ই উপাদানটাকে বলবো এর সেটের এক সম উপাদান। এবং সেই এক সম উপাদান একটি সেটের মধ্যে কেবলমাত্র একটাই থাকবে, দুটো থাকতে পারে না। কোনো একটা বাইনারি অপারেশন অর্থাৎ দ্বিপদ প্রক্রিয়া সাপেক্ষে একটিই থাকবে। যেমন জেডের ক্ষেত্রে যোগের সাপেক্ষে এক সম উপাদান 0, গুণের সাপেক্ষে এক সম উপাদান হচ্ছে 1। গুণের সাপেক্ষে দুটি এক সম উপাদান থাকতে পারে না, 1 ছাড়া আর কোনো এক সম উপাদান থাকতে পারে না। আর যোগের সাপেক্ষেও এক সম উপাদান 0 ছাড়া অন্য কিছু থাকতে পারে না। এরপর আমরা একটি পদের বিপরীত অর্থাৎ ইনভার্স এলিমেন্ট, একটি সেটের একটি পদের বিপরীত উপাদান আমরা খুঁজব। তাহলে জানবো আমরা যে একটি পদের বিপরীত উপাদান বা বিপরীত, যাকে বলা হয় ইনভার্স অফ অ্যান এলিমেন্ট, ইনভার্স অফ অ্যান এলিমেন্ট। তো এটা ডেফিনেশন দেওয়ার জন্য আমি বলি, ধরো শূন্য সেট নয় এমন একটি সেট এস, অর্থাৎ এস সেটটি নন এমটি,
এস সেটের কমপক্ষে একটি উপাদান থাকবেই। তো এর উপর এই এস সেটের উপর একটি স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া এবং স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত হয়ে রয়েছে এবং একটি উপাদান ই থাকবে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব থাকবে এবং একসম উপাদান ই এর অস্তিত্ব থাকবে, এর অস্তিত্ব থাকতেই হবে, অস্তিত্ব থাকবে। এবার একটি উপাদান এ, এস সেটের একটি উপাদান এ এর বিপরীত উপাদান বি বলা হবে। এস সেটের উপাদান এ এর বিপরীত উপাদান বি এর বিপরীত উপাদান বি বলা হবে যদি এ স্টার বি সমান বি স্টার এ সমান হচ্ছে ই, এ স্টার বি সমান হচ্ছে বি স্টার এ সমান হচ্ছে ই, আর এ আর বি হচ্ছে এস সেটের উপাদান। তো এর উপাদান বি বলা হবে, এর বিপরীত উপাদান বি বলা হবে। কখন বলা হবে? যদি এ এর সঙ্গে বি স্টার করে দ্বিপদ প্রক্রিয়া করি, বি এর সঙ্গে এর দ্বিপদ প্রক্রিয়া করে যে উপাদানগুলো ফিরে আসবে সেই উপাদানটা হচ্ছে ই এর সঙ্গে সমান হবে। যদি হয় তাহলে এই বিটাকে এর বিপরীত উপাদান বলবো এবং এটাকে বলবো বি এর বিপরীত উপাদান, বা এইভাবে লেখা হয় এ ইনভার্স সমান হচ্ছে বি বা বি ইনভার্স সমান হচ্ছে এ, এইভাবে বিপরীত উপাদান বলা হবে। তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। ধরো জেড সেট, আমি মনে করি জেড সেটের মধ্যে আছে 0 +-1 +-2 +-3 করে এইভাবে। তো আমরা অপারেশনটা ধরছি যে স্টার অপারেশনটা হচ্ছে আমার যোগ অপারেশন, যোগ। আর তাহলে যোগের সাপেক্ষে আমরা জানি যে এই যোগের সাপেক্ষে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, তার কারণ যে কোনো জেডের উপাদানের সঙ্গে যদি 0 যোগ করি, উল্টো দিকে যোগ করি, মানে a + 0 সমান 0 + a সমান হচ্ছে a ফিরে আসবে, অর্থাৎ যে কোনো উপাদানের সঙ্গে 0 যোগ করলে সেই উপাদানটাই ফিরে আসবে। তাহলে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 0, তার আইডেন্টিটি এলিমেন্টের অস্তিত্ব আছে। এবারে আমরা যে কোনো উপাদান মনে করলাম 5 হচ্ছে জেড এর একটা উপাদান। এবারে 5-এর সঙ্গে কি যোগ করলে সমান হচ্ছে সেই জিনিসটাই 5-এর সঙ্গে যোগ করলে সমান হচ্ছে 0 ফিরে আসবে। তাহলে যদি এরকম থাকে যে 5-এর সঙ্গে এমন একটি উপাদান যোগ, উল্টো দিকে যোগ এবং সোজা দিকে যোগ করে যদি সেই উপাদানটাই ফিরে ওই আইডেন্টিটি উপাদানের সঙ্গে সমান হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5-এর সঙ্গে -5 যোগ, আবার এদিকে যদি -5-এর সঙ্গে 5 যোগ করি তাহলে সেটা হচ্ছে 0-এর সঙ্গে ফিরে আসবে। তাহলে 5-এর ইনভার্স এলিমেন্ট হচ্ছে -5, আবার -5-এর ইনভার্স এলিমেন্ট হচ্ছে 5 যোগের সাপেক্ষে। ঠিক একই রকম ভাবে 1-এর সঙ্গে, তাহলে 1-এর সঙ্গে -1 যোগ, -1-এর সঙ্গে +1 যোগ সমান হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট 0 ফিরে চলে আসছে। 2-এর সঙ্গে -2-এর যোগ সমান -2-এর সঙ্গে 2-এর যোগ, সেটা সমানও ফিরে আসছে। তাহলে 2-এর ইনভার্স -2, 3-এর ইনভার্স -3, 4-এর ইনভার্স -4, 5-এর ইনভার্স -5, অর্থাৎ a এর ইনভার্স হচ্ছে -a যোগের সাপেক্ষে জেড সেটের উপর, অর্থাৎ পূর্ণ সংখ্যা সেটের উপর। এখন যদি গুণ প্রক্রিয়াটা করি, তাহলে গুণ যদি করি যে আমার স্টারটা হচ্ছে আমার গুণ, স্টারটা মনে করো গুণ প্রক্রিয়া, স্টার হচ্ছে গুণ প্রক্রিয়া। এখন স্টার যদি গুণ প্রক্রিয়া হয় আর সেটটা হচ্ছে আমার জেড সেটই নিলাম, তাহলে এর আইডেন্টিটি এলিমেন্ট কি না, আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ একসম উপাদানটা কি না, আমরা জানি যে যে কোনো এলিমেন্টের সঙ্গে 1 গুণ করো, উল্টো দিকে বা সোজা দিকেই গুণ করো, সেই উপাদানটাই ফিরে আসবে। a বিলংস টু হচ্ছে জেড, তাহলে 1টা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট গুণের সাপেক্ষে, ইটা হচ্ছে 1 কোন সাপেক্ষে না স্টার অপারেশনটা যদি গুণ হয়, গুণের সাপেক্ষে।
এখন আমরা যদি 2 এর ইনভার্স বার করি, 2 এর ইনভার্স বার করতে গেলে দেখতে হবে যে 2 এর ইনভার্স এলিমেন্ট আছে কিনা। না 2 এর ইনভার্স এলিমেন্ট 2 এর সঙ্গে এমন কি সংখ্যা গুণ করলে, যদি জেড সেটের মধ্যে থাকে 2 এর সঙ্গে হাফ গুণ করলে তবেই 1 হয়, এক সম উপাদান 1 ফিরে আসবে। তাহলে 2 এর সঙ্গে হাফ গুণ করলে সমান হচ্ছে হাফ গুণিত 2 সমান হচ্ছে আইডেন্টি এলিমেন্ট 1 ফিরে পাবো। কিন্তু তাহলে 2 এর ইনভার্স হচ্ছে হাফ, সেই হাফটা ওই সেটের মধ্যে নাই, তাহলে হাফটা ডাজ নট বিলংস টু হচ্ছে জেড। তাহলে গুণের সাপেক্ষে 2 এর ইনভার্স এলিমেন্ট আমরা পাবো না, 2 এর ইনভার্স এলিমেন্ট পাবো না। কিন্তু 1 এর ইনভার্স এলিমেন্ট পাবো কিনা দেখি। তাহলে 1 এর সঙ্গে কোন সংখ্যা গুণ করলে উল্টো দিকে সেই সংখ্যার সঙ্গে 1 গুণ করলে এক সম উপাদান 1 ফিরে পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 এর সঙ্গে 1, তাহলে 1 এর বিপরীত উপাদান হচ্ছে 1। গুণের সাপেক্ষে 1 এর বিপরীত উপাদান পেয়ে যাচ্ছি আমরা। তাহলে গুণের সাপেক্ষে বিপরীত উপাদান 1 এর জেড সেটের উপর গুণের সাপেক্ষে এক সম বিপরীত উপাদান আমরা 1 পেয়ে যাচ্ছি। কিন্তু 2 এর বিপরীত উপাদান হতে গেলে গুণের সাপেক্ষে হাফ হতে হবে, সেই হাফটা জেড সেটের উপর নাই, তাহলে 2 এর বিপরীত উপাদান জেড সেটে নাই। আবার 3 এরও বিপরীত উপাদান নাই, 3 এর বিপরীত উপাদান হচ্ছে 1 এর 3, 1 এর 3 সঙ্গে 3 গুণ করলে 1 হবে, তাহলে 1 এর 3ও এটা নাই। কিন্তু বাস্তব সংখ্যার সেটের উপর যদি নিই আমরা, যদি সেটটা বাস্তব সংখ্যার সেটের উপর যদি নিই, সেক্ষেত্রে কি এর গুণের সাপেক্ষে যোগের সাপেক্ষে আইডেন্টি এলিমেন্ট কত? 0। আইডেন্টি এলিমেন্ট হচ্ছে যোগের সাপেক্ষে যদি স্টার অপারেশনটা যদি যোগ হয়, স্টারটা যদি যোগ হয়। বাস্তব সংখ্যার সেটের উপর দেখা যাক। ধরো আর হচ্ছে সমস্ত বাস্তব সংখ্যার সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট, সমস্ত বাস্তব সংখ্যার সেট মনে করলাম আর। তো আর এর আমরা যদি যোগের সাপেক্ষে স্টার অপারেশনটা যদি যোগ হয়, তাহলে স্টার উপাদানটা যদি যোগ হয়, তাহলে আমরা জানি 0-র সঙ্গে যে কোনো বাস্তব সংখ্যা যোগ করি, উল্টো দিকে যোগ করি বা সোজা দিকে যোগ করি, সেটা ফিরে আসবে এটা। তাহলে যোগের সাপেক্ষে এক সম উপাদান হচ্ছে 0। আবার গুণের সাপেক্ষে আমাদের এক সম উপাদান a গুণিত 1 গুণিত a সমান হচ্ছে a গুণিত 1 সমান হচ্ছে a হবে। তাহলে এর এক সম উপাদান এটা হচ্ছে প্লাসের সাপেক্ষে, আর এটা হচ্ছে গুণের সাপেক্ষে এক সম উপাদান 1, এটা গুণের সাপেক্ষে এক সম উপাদান, গুণের সাপেক্ষে এক সম উপাদান। তাহলে আমি প্রথমে যোগের সাপেক্ষে দেখবো যে ইনভার্স এলিমেন্ট আছে কিনা। যোগের সাপেক্ষে 2 এর 2টা দেখো, 2টা হচ্ছে বাস্তব সংখ্যা, 2 প্লাস হচ্ছে -2 সমান হচ্ছে -2 প্লাস 2 সমান হচ্ছে আমার 0। আইডেন্টি এলিমেন্ট পাওয়া যাচ্ছে। তাহলে 2 এর ইনভার্সটা হচ্ছে -2। আবার হাফ হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে হাফের সঙ্গে -1/2 সমান -1/2 প্লাস -1/2 প্লাস হাফ সমান হচ্ছে 0। এক সম উপাদান 0 ফিরে চলে আসছে। তাহলে হাফের সঙ্গে -1/2 যোগ করলে উল্টো দিকে বা সোজা দিকে যোগ করলে 0 ফিরে আসে। তাহলে হাফের ইনভার্স মানে 1 এর 2 এর ইনভার্স হচ্ছে -1/2, আবার -1/2 ইনভার্স হচ্ছে হাফ। এইগুলো হচ্ছে যোগের সাপেক্ষে। গুণের সাপেক্ষে দেখা যাক। গুণের সাপেক্ষে দেখো যে 2টা হচ্ছে একটা বাস্তব সংখ্যা, তাহলে 2 আবার হাফটাও একটা বাস্তব সংখ্যা, থাকছে ওই সেটের মধ্যেই বাস্তব সংখ্যা। 2 গুণিত হাফ সমান হাফ গুণিত 2 সমান হচ্ছে এর এক সম উপাদান আমরা 1টা, গুণের সাপেক্ষে এক সম উপাদান 1টা ফিরে আসছে। তাহলে 2 এর ইনভার্স হাফ, তাহলে 2 এর বিপরীত উপাদান আর সেটা আছে। আবার হাফের বিপরীত উপাদান 2 সেটাও আছে। 5 এর বিপরীত উপাদান কত? 5 এর বিপরীত উপাদান হচ্ছে 1 এর 5 সমান হচ্ছে 1 এর 5 গুণিত 5 সমান 1 ফিরে আসছে। তাহলে 5 এর বিপরীত উপাদান 1 এর 5, সেটা বাস্তব সংখ্যা সেটের উপর রয়েছে। তাহলে আমরা বলবো যে বিপরীত উপাদান 1 এর 2, 1 এর 5 এই রকম উপাদানগুলোর বিপরীত উপাদান আর সেটের মধ্যে রয়েছে। আর যদি কোনো উপাদান থাকে না, যেমন হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেটের উপর 2 এর যদি আমরা যোগের সাপেক্ষে করি, তাহলে যোগের সাপেক্ষে 2 এর বিপরীত উপাদান হতে গেলে -2 হতে হবে। সেই -2টা নাই, তাহলে যোগের সাপেক্ষে 2 এর বিপরীত উপাদান n সেটের উপর নাই। এখন তাহলে আমরা জানতে পারলাম যে কোনো একটি উপাদান তার বিপরীত উপাদান কি করে বার করতে হয়। তার মানে প্রথমে অস্তিত্ব থাকতে হবে এক সম উপাদানের, সেটের মধ্যে এক সম উপাদান স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া এস সেটের উপর, এস সেটটি শূন্য সেট নয়, তাহলে তার
কি হতে হবে না এক সম উপাদান প্রথমে থাকতে হবে, যে সেটের মধ্যে এক সম উপাদান অবশ্যই থাকতে হবে, এক সম উপাদানের অস্তিত্ব থাকতে হবে। তাহলে এক সম উপাদানে থাকবে, এর বিপরীত উপাদান বি বলা হবে, এর বিপরীত উপাদান বি বলা হবে তখনই যখন এ স্টার বি সমান হচ্ছে বি স্টার এ সমান হচ্ছে ই। বাস্তব সংখ্যার সেটের ক্ষেত্রে বা স্টার যদি যোগের ক্ষেত্রে কি হবে না যোগের ক্ষেত্রে হবে এ প্লাস বি সমান হচ্ছে বি প্লাস এ সমান হচ্ছে যোগের সাপেক্ষে আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 0 হবে। আবার গুণের সাপেক্ষে এ গুণিত বি সমান হচ্ছে বি গুণিত এ সমান হবে 1 হবে। আইডেন্টি এলিমেন্ট ওর ক্ষেত্রে গুণের সাপেক্ষে আইডেন্টি এলিমেন্ট হচ্ছে 1, তাহলে এ এর বিপরীত উপাদান বি বলা হবে যদি এ গুণিত বি সমান বি গুণিত এ সমান হচ্ছে 1 এইখানে। অর্থাৎ যদি এর জন্য আরেকটি উপাদান বি ওই সেটের মধ্যে থাকে তাহলে এ গুণিত বি সমান বি গুণিত এ সমান 1 হয়, তাহলে বি কে বলবো এ এর বিপরীত উপাদান। এরপর আমরা শিখব দুটি প্রক্রিয়া, অ্যাডিশন মডিউলো এন অ্যান্ড মাল্টিপ্লিকেশন মডিউলো এন। তাহলে আমরা প্রথম শিখব অ্যাডিশন মডিউলো এন। অ্যাডিশন মডিউলো এন, অ্যাডিশন মডিউলো এন, এ আর বি ধরো দুটি অঋণাত্মক অখণ্ড সংখ্যা, অর্থাৎ এর সেটটাকে অঋণাত্মক অখণ্ড সংখ্যা মানে 0 স্বাভাবিক সংখ্যার সঙ্গে শুধু কেবলমাত্র 0 এলিমেন্ট এক্সট্রা থাকবে, 1 2 3 4 5 করে অসীম পর্যন্ত। এই যে এই সেটটা এর মধ্যে যে কোনো দুটি এলিমেন্ট হচ্ছে এ এবং বি এর সেটের উপাদান। এবারে অ্যাডিশন মডিউলো এন কে আমরা সিম্বল দিয়ে প্রকাশ করি হচ্ছে এ প্লাস তার নিচে এন দেওয়া হয়, এ অ্যাডিশন এ এবং বি অ্যাডিশন মডিউলো এন এইভাবে নোটেশন দেওয়া হয়। এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে যে কি না এ প্লাস অঋণাত্মক ভাগশেষ, ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ বলতে পারো, ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ, ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যখন এ প্লাস বি কে এন দ্বারা ভাগ করা হয়, এন দ্বারা ভাগ করা হয়, তাহলে এইটা এন দ্বারা ভাগ করা হয়। তাহলে এন দ্বারা যদি ভাগ করি তাহলে আমরা এ প্লাস বি কে যদি এন দ্বারা ভাগ করি তাহলে যে ভাগশেষটা পড়ে থাকবে সেইটা ক্ষুদ্রতম অঋণাত্মক মানে পজিটিভ সংখ্যা, পজিটিভ পূর্ণ সংখ্যা, অঋণাত্মক ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ, অঋণাত্মক পূর্ণ সংখ্যা আর কি, অঋণাত্মক পূর্ণ সংখ্যা, যেখানে লিখতে পারি যে ক্ষুদ্রতম অঋণাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি, অখণ্ড সংখ্যা ভাগশেষ, অঋণাত্মক অখণ্ড সংখ্যা ভাগশেষ যে যখন এ প্লাস বি কে এন দ্বারা ভাগ করা হয়। যেমন মনে ধরো করব যে 4 প্লাস মডিউলো হচ্ছে আমরা 3 5, এটা কত হবে? 4 প্লাস মডিউলো 5 এটা 3, এটা কত হবে না এটা 4 আর 5 যোগ করলে কত হয়? 9। 4 আর 5 এমনি যোগ করলে 9 হয়, 9 কে আমরা 3 দ্বারা ভাগ করব, 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হচ্ছে? 3 দ্বারা ভাগ করলে 9 হয়ে যাচ্ছে, ভাগশেষ 0, তাহলে এটা হচ্ছে 0 হবে। আবার ধরো 4 প্লাস মডিউলো আমরা প্লাস মডিউলো 6 তারপর 5 আছে, এটা কত হবে? তার মানে 4 আর 5 যোগ করব, 4 আর 5 যোগ করলে কত হচ্ছে? 4 আর 5 যোগ করলে 9, 9 কে 6 দিয়ে ভাগ করব, 9 কে 6 দিয়ে, অর্থাৎ এখানে লেখা রয়েছে যে এ প্লাস বি কে এন দ্বারা ভাগ করতে হবে। তাহলে এ প্লাস বি, এটা হচ্ছে আমার 4, এ সমান 4 আর বিটা হচ্ছে 5, তাহলে এ প্লাস বি মানে 4 প্লাস 5 মানে 9, 9 কে আমরা কত দিয়ে ভাগ করব? এখানে বলেছে এন দ্বারা ভাগ করতে হবে, তাহলে এখানে 6 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 4 প্লাস 5 মানে হচ্ছে 9, এই 9 কে আমরা ভাগ করব কত দিয়ে? না 6 দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলে যে পূর্ণ সংখ্যা ভাগশেষ, ধনাত্মক পূর্ণ সংখ্যা ভাগশেষ বা 0 হতে পারে, তাহলে ভাগশেষ হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে 3। আবার যদি করি যে 7 মডিউলো হচ্ছে 5 8, তাহলে কত হবে না 7 আর 8 যোগ করতে হবে, 7 আর 8 যোগ করলে 15, 15 কে 5 দিয়ে ভাগ,
7 আর 8 যোগ করে যে যোগফলটা হলো সেটাকে 15 হলো, 15কে 5 দিয়ে ভাগ করো, 15কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, এইখানে 0 হয়ে যাচ্ছে, ভাগশেষটা 0 হয়ে যাচ্ছে, তাহলে ভাগশেষটা হচ্ছে 0, তাহলে এটা 0 হবে। আবার মনে করো যে 3 প্লাস মডিউলো হচ্ছে ধরো 4 আছে, প্লাস মডিউলো 4 আছে, এইখানে আছে 2, তাহলে কত হবে, 3 আর 2 যোগ করতে হবে, 3 আর 2 যোগ করলে 3 আর 2 5, 5কে 4 দিয়ে ভাগ করতে হবে, সেই ভাগ করলে ভাগশেষটা যেটা পড়ে থাকবে, ভাগশেষটা 3 আর 2 5, 5কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমরা জানি যে ভাগশেষ হচ্ছে 1 হবে, তাহলে হচ্ছে 1। আবার 2 প্লাস মডিউলো ধরো, প্লাস মডিউলো হচ্ছে 6 আর এইখানে হচ্ছে 5 আছে, তাহলে 5 আর 7 যোগ করলে হচ্ছে 5 আর 2 যোগ করলে হচ্ছে 7, 7কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয়ে থাকবে 1। এরপর আমরা মাল্টিপ্লিকেশন মডিউলো n শিখব, তাহলে 2 নম্বর শিখব মাল্টিপ্লিকেশন মডিউলো n। মাল্টিপ্লিকেশন মডিউলো n এটা কি, ধরো একটি অখণ্ড সংখ্যার সেট, ধনাত্মক অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা, পূর্ণ অখণ্ড সংখ্যা s 0 1 2 3 যার ন্যাচারাল নাম্বারের সঙ্গে শুধু কেবলমাত্র 0 যুক্ত হবে, তাহলে ধনাত্মক অখণ্ড সংখ্যা বা অঋণাত্মক অখণ্ড সংখ্যা বলা যায়, অঋণাত্মক অখণ্ড সংখ্যা s এই একটা সেট, এর মধ্যে ধরো যে কোনো দুটো উপাদান a b, তাহলে আমরা মাল্টিপ্লিকেশন মডিউলো n কে আমরা কি দিয়ে নোটেশন দিই, মাল্টিপ্লিকেশন মডিউলো n কে মাল্টিপ্লিকেশন সেই জন্য গুণ, আর মডিউলো n, তাহলে মডিউলো n আমরা এইভাবে নোটেশন দিই, যেটা একটি ক্ষুদ্রতম অখণ্ড অঋণাত্মক ভাগশেষ, ক্ষুদ্রতম অঋণাত্মক ভাগশেষ যাকে ab কে n দ্বারা ভাগ করা হয়, ab কে n দ্বারা ভাগ করলে যে অঋণাত্মক অখণ্ড ক্ষুদ্রতম ভাগশেষ পাওয়া যায়, সেই ভাগশেষটাকে বলবো যে a আর b এর মাল্টিপ্লিকেশন মডিউলো n। উদাহরণ দিলে আরো বুঝতে পারবে, ধরো হচ্ছে তাহলে 4, এইটা ধরো মডিউলো, এইখানে 2 আছে, মডিউলো 2 5, এটা কত হবে, তা 4 আর 5-এ গুণ করতে হবে, 4 আর 5 গুণ করলে কত হচ্ছে, 4 আর 5-এ গুণ করলে হচ্ছে আমার 20 হচ্ছে, তাহলে 20কে 2 দিয়ে ভাগ, 20কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষটা পড়ে থাকবে, 20কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগশেষটা পড়ে থাকবে 0 পড়ে থাকবে, তাহলে এটা হচ্ছে 0। আবার মনে করো হচ্ছে 7, তারপর হচ্ছে মডিউলো মাল্টিপ্লিকেশন মডিউলো 5 আর এখানে আছে 4, তাহলে কত হবে না, প্রথমে আমাদের গুণ করতে হবে, 7 আর 4-এর গুণ করতে হবে, 4 7-এ গুণ করলে 28, 28কে আমাকে 5 দিয়ে ভাগ করতে হবে, 28কে 5 দিয়ে ভাগ করলে এখানে 25 হলো, এখানে 3 হলো, ভাগশেষটা কত হচ্ছে 3, তাহলে এখানে হচ্ছে আমার 3 হয়ে যাবে। আবার আরেকটি উদাহরণ দেওয়া যাক, ধরো 8 মাল্টিপ্লিকেশন মডিউলো হচ্ছে 6 আর এখানে হচ্ছে 5, তাহলে কত হবে না, এইখানে 5 আর 8-এ গুণ করলে 40, 40কে আমার 6 দিয়ে ভাগ করতে হবে, 40কে 6 দিয়ে ভাগ করলে কত হবে না, ভাগশেষ হচ্ছে আমার 4 হবে, 40কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি 6 6 36 আর এখানে ভাগশেষ হচ্ছে 4, তাহলে 4 হয়ে গেল। আবার আরেকটি উদাহরণ দেওয়া যাক, ধরো 2 আর এখানে আছে মডিউলো হচ্ছে 4, মডিউলো 4 আর এখানে আছে 3, তাহলে কত হবে, 2 আর 3-এ গুণ করতে হবে, 2 আর 3-এ গুণ করলে 6 হবে, 6কে 4 দিয়ে ভাগ করলে যে ভাগশেষটা পড়ে থাকবে, তাহলে যে ভাগশেষটা পড়ে থাকবে 6কে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে আমার 2, তাহলে 2 হয়ে গেল। এইটাই হচ্ছে আমার মাল্টিপ্লিকেশন মডিউলো n। এই মডিউলো n এর উপর আমরা বিভাজন ছক তৈরি করব। বিভাজন ছক কিভাবে তৈরি করতে হয় দেখো, একটা প্রবলেম নিয়েছি, এ সেটটা হচ্ছে 0 1 2 3 4 5, এই এ সেটের উপর যোগ মডিউলো 6 এর উপর বিভাজন ছক তৈরি করব। যোগ মডিউলো 6 আর একটা হচ্ছে আমরা গুণ মডিউলো 6, এই দুটির উপরেই তৈরি করব। যোগ মডিউলো 6 ও
ও গুণ মডিউলো 6, গুণ মডিউলো 6, অর্থাৎ কি গুণ মডিউলো 6, এর উপর আমরা বিভাজন ছক তৈরি করব বা কম্পোজিশন টেবিল তৈরি করব। তাহলে এ সেটটা কি আছে? এ সেটটা আমার আছে 0 1 2 3 4 5 এইখান পর্যন্ত আছে। এবারে যোগ মডিউলের সাপেক্ষে আমরা কম্পোজিশন টেবিলটা তৈরি করব। তাহলে যোগ মডিউলো টেবিলটা হচ্ছে এইরকম ভাবে, যোগ মডিউলো এইখানটা অপারেশন দিতে হবে, যোগ মডিউলো চিহ্নটা, যোগ মডিউলো যে নোটেশন, যোগ মডিউলো 6, আর এখানে এই এ সেটের উপাদানগুলো 0 1 2 3 4 আর 5, ঠিক একই রকমভাবে নিচেতেও 0 1 2 3 4 5 এটা নিলাম। এবারে যোগ মডিউলো 6 এর সাপেক্ষে আমরা কম্পোজিশন টেবিল তৈরি করব। তাহলে 0 সঙ্গে 0 যোগ করব, 0 সঙ্গে 0 এমনি যোগ করলে 0 হয়, তাকে 6 দিয়ে ভাগ, তাহলে 0কে 6 দিয়ে ভাগ করা, যদি 6 এর বেশি হয় তাহলে 6 দিয়ে ভাগ করব, না হলে সেটাই হবে। তাহলে 0 0 যোগ করলে আমার 0 হলো, 0 সঙ্গে 1 যোগ করলে 1 হলো, 6 এর বেশি হলে তাকে ভাগ করতে হবে 6 দিয়ে। তাহলে 0 সঙ্গে 2 হলে 2 হবে, 0 আর 2 যোগ করব, 0 আর 3 যোগ করব, 0 আর 3 যোগ করলে 3, 0 আর 4 যোগ করলে 4, 0 আর 5 যোগ করলে 5। এবারে 1 আর 0 যোগ করলে 1, এগুলো সবই হচ্ছে আমাদের 6 থেকে কম, সেই জন্য যোগই হয়েছে। 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 হচ্ছে 2, 1 আর 1 যোগ করলে 2, 1 আর 2 যোগ করলে হচ্ছে 3, 1 আর 3 4, এটা হচ্ছে 5। আর এইখানে দেখো 1 আর 5 যোগ করলে 6, 6 বা 6 এর বেশি হলেই 6 দিয়ে ভাগ করতে হবে। 1 আর 5 যোগ করলে 6, 6কে 6 দিয়ে ভাগ করলে আমার ভাগশেষ হবে 0, যে ভাগশেষটা হবে সেই ভাগশেষটা হবে। 2 আর 0 যোগ করলে 2, তারপর এটা 3, 2 আর 2 যোগ করলে 4, 2 আর 3 যোগ করলে 5, আর 2 আর 4 যোগ করলে 6 হচ্ছে। 6কে 6 দিয়ে ভাগ করলে, মানে যোগ করে যে যোগফলটা হলো তাকে 6 দিয়ে ভাগ করতে হবে, যদি 6 বা 6 এর বেশি হয়। তাহলে কত হবে এখানে? 2, এটা 0 হলো, এটা 5 আর 2 7, 7 ও 6 এর বেশি, তাহলে যোগ 7কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হচ্ছে 1। 3 আর 0 যোগ করলে 3, 3 আর 1 যোগ করলে 4, 3 আর 2 যোগ করলে 5, 3 আর 3 যোগ করলে 6, 6কে 6 দিয়ে ভাগ করলে 0, 3 আর 4 7, 7কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 1, 3 আর 5 যোগ করলে 8, 8কে ভাগ করলে 6 দিয়ে ভাগ করলে 2, ভাগশেষ হচ্ছে 2। তাহলে 4 আর 0 4, 4 আর 1 5, 4 আর 2 6, মানে 0 হবে, 4 আর 3 7, 7 1, 4 আর 4 8, 8কে 6 দিয়ে ভাগ করলে 2, তারপর 4 আর 5 যোগ করলে হচ্ছে 9, 9কে 6 দিয়ে ভাগ করলে 3, 5 আর 0 5, 5 আর 1 যোগ করলে আমার 6 হচ্ছে, 0 হবে, 5 আর 2 7 হচ্ছে, 7কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 1, 5 আর 3 যোগ করলে 8, 8কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 হবে, 5 আর 4 যোগ করলে 9, 9কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 3, আর 5 আর 5 10, 10কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, তাহলে 4। এইটাই হচ্ছে আমার কম্পোজিশন টেবিল যোগ মডিউলো 6 এর সাপেক্ষে। ঠিক একই রকমভাবে গুণ মডিউলো 6 এর সাপেক্ষে আমরা কম্পোজিশন টেবিলটা তৈরি করব। গুণ মডিউলো 6, তাহলে গুণ এখানে চিহ্নটা দিতে হবে, গুণ মডিউলো 6, আর এলিমেন্টগুলো হচ্ছে 0, ওই এ সেটের উপাদানগুলো 0 1 2 3 4 5, আর এদিকেও তাই হবে 0 1 2 3 4 5। আগের ক্ষেত্রে যেমন যোগ করেছিলাম, এবারে গুণ করব। গুণ করে যদি 6 এর বেশি হয় তাহলে ভাগ করে ভাগশেষটা, আর না হলে আমরা সেই সংখ্যাটায় 0 সঙ্গে 0 গুণ করলে 0, 0 সঙ্গে 1 গুণ করলে, 0 সঙ্গে যে কোনো সংখ্যা গুণ করলে 4 এর গুণ করো সেটাও 0, 0 সঙ্গে 5 গুণ করো সেটাও 0 হবে, 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 1 এর সঙ্গে 1 গুণ করলে 1, 1 এর সঙ্গে 2 গুণ করলে 2, 1 এর সঙ্গে 3 3, 1 এর সঙ্গে 4 4, 1 এর সঙ্গে 5 গুণ করলে 5, 2 এর সঙ্গে 0 0, 2 এর সঙ্গে 1 2, 2 আর 2 গুণ করলে 4,
ছয় হবে না, যখনই 6 বা 6-এর বেশি হবে তখন 6 দিয়ে ভাগ করে দিয়ে ভাগশেষটা হবে। তাহলে 2 আর 3 হচ্ছে 6 গুণ করলে 6, 6কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষটা হবে 0। তাহলে 0, 2, 4 আর 2 8 হচ্ছে, 8কে 6 দিয়ে ভাগ করলে হচ্ছে 2, 2, 5, 2 গুণ করলে 10, 10কে আমরা যদি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ হচ্ছে 4, 3 0 0, 3, 3 আর 2 গুণ করলে 6, তাহলে 0 হবে, 6কে 6 দিয়ে ভাগ করে 0, 3 9, 9 হচ্ছে 3 হবে, 3 4 12, 12কে যদি আমি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ 0 হবে, 3 5 15, 15কে যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হবে 3, 4 0 0, 4 আর 1কে গুণ করলে 4, 4 আর 2 গুণ করলে 8, 8কে আমরা 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 2, 4 3 12, 12কে যদি 6 দিয়ে ভাগ করি তাহলে 0 হবে, তাহলে 4 আর 4 16, 16কে আমি 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, 4, 4 5 20, 20কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 2, 5 0 0, 5 1 5, 5 2 গুণ করলে 10, 10কে 6 দিয়ে ভাগ করলে ভাগশেষ হবে 4, 5 3 5 15, ভাগশেষ হবে 6 দিয়ে ভাগ করলে 3, 5 4 5 20 গুণ করলে 20 হবে, 20কে আবার যদি আমি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 2, 5 5 25, 25কে যদি আমি 6 দিয়ে ভাগ করি ভাগশেষ হবে 1। তাহলে কি হবে না, গুণ করে যদি 6 বা 6-এর বেশি হয় তাহলে তাকে 6 দিয়ে ভাগ করে ভাগশেষটা লিখতে হবে, আর যদি আমার 6-এর কম হয় গুণ করে তাহলে আমার কি হবে না সেই সংখ্যাটাই লিখে দিতে হবে। তাহলে এইভাবেই আমরা কম্পোজিশন টেবিল তৈরি করতে পারি। আজ এ পর্যন্তই। যদি তোমাদের আমার এই পড়ানোগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর কমেন্ট বক্সে লেখো যে কিভাবে ভিডিওগুলো বানালে এবং কিভাবে পড়ালে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে, আজ বাই।